গ্রুপগুলোতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম সবাইকে, জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক সাম্প্রতিক বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ফারদিন শাহরিয়ার শুভ, 43তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত, আর জেনেসিস বিসিএস এর একজন মেন্টর অ্যান্ড একাডেমিক কনসালটেন্ট। ওকে, আমাদের আজকে এই সাম্প্রতিক বুলেটিনের প্রথম সপ্তাহের আয়োজন আজকে শুরু হলো। প্রথমেই শোক সন্তপ্ত একটা হৃদয় নিয়ে পুরো জাতির সামনে হাজির হয়েছি, কারণ আমাদের প্রথম খবরটাই, যেটা আমাদের বাংলাদেশ বিষয়াবলী খবর, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াণের সংবাদটা দিয়েই শুরু করছি। যেটা আজকের ঘটনা, 30 ডিসেম্বর 2025 তারিখে ভোরে তিনি ফজরের সময় আহ আল্লাহর কাছে চলে যান, ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, আপসহীন, তারপরে হচ্ছে দীর্ঘ পথ চলা, কষ্টের দীর্ঘ পথ চলা সংগ্রামী একজন নেত্রী ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার শাহাদাত মানে তার প্রয়াণের মাধ্যমে আজকে এই জাতি একজন বড় আহ, নেতাকে হারালো। ঠিক আছে, তার সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জানি। হ্যাঁ, এই মধ্যেই যে দেখা যাচ্ছে, খালেদা জিয়া 1945 সালে ওনার জন্ম হয়েছিল ভারতের জলপাইগুড়িতে। যেটা বঙ্গপ্রদেশ ব্রিটিশ ভারতের অংশ ছিল সেই সময়, 1945 দেশভাগের আগের ঘটনা। আর এটা বর্তমানে বলতে গেলে দিনাজপুর, অ্যাকচুয়ালি দিনাজপুর জায়গাটাতে ওনার জন্ম ছিল। আর ওনার আহ, পিতার দিক দিয়ে মানে যে বলে না, জন্মসূত্রে তিনি ছিলেন ফেনীর একজন অধিবাসী। আর তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি বলতে গেলে। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, হ্যাঁ, বিএনপির চেয়ারপারসন মানে ক্ষমতায় আসেন, তখন তিনি বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে এই জাতির কাছে পরিচিত হন। ওকে, আর ওনার মৃত্যু তো বললামই আজকে, 23 ডিসেম্বর 2025, 80 বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে আজকে ভোরে 5টার দিকে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এই তিনি অনেকদিন ধরেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, লিভারে থেকে কিডনি, হ্যাঁ, অনেক জায়গাতেই। ঠিক আছে, আগে সরকার আমলে ওনার চিকিৎসা ঠিক মতো হয়নি, এই জন্য এই জিনিসগুলো আরো প্রলম্বিত হয়। হ্যাঁ, আর ইভেনচুয়ালি আজকের দিনটা ঘনিয়ে আসে। ওকে, হয়নি তার পরিচয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের দিন পর্যন্ত। ওকে, তারপরে হচ্ছে আহ ওনার আরো কয়েকটা কীর্তি, এটা চমৎকার। দেখেন, উনি 2 মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, একসময় 3 মেয়াদে ছিল। 1991 থেকে 1996 সাল পর্যন্ত। 1996 উনি কয়েকদিন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু পূর্ণাঙ্গ মেয়াদ পূর্ণ হয়নি। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রিত্ব শেষ করেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খুব ভালো মতো খেয়াল করেন। তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওনার আগে মুসলমান বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। হ্যাঁ, যে দেখেন এখানে লেখা আছে, বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ওনার সম্পর্কে। ওনার দাম্পত্য সঙ্গী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, ওনার আদর্শে বলিয়ান ছিলেন তিনি। তার প্রয়াণের পরে 1981 সালের পর থেকে পুরো দলটার দায়িত্ব তিনি তার নিজের কাঁধে তুলে নেন। গৃহিণী থেকে প্রধানমন্ত্রী, একজন মানুষ কিভাবে গৃহিণী থেকে প্রধানমন্ত্রিত্ব বরণ করতে পারে, কিভাবে একটা দেশের ভার নিতে পারে, একটা দলের নেতা হতে পারে। তখন তিনি প্রধানমন্ত্রী মানে তখন যে দলের চেয়ারপারসন হিসেবে মনোনীত হন, কিভাবে একটা দলের ভার নিতে পারে, এত বড় একটা দলের, বিএনপির মতো। হ্যাঁ, এই জিনিসটা তিনি করে দেখান। ওনার সন্তান ছিলেন দুজন, তারেক রহমান আর হচ্ছেন আরাফাত রহমান টুকো। ওকে, এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ওনার সম্পর্কে আপনাকে জানতেই হবে, তার চমৎকার দুটো পুরস্কার আর সম্মাননা ছিল। হ্যাঁ, তাকে বলা হয় না মাদার অফ ডেমোক্রেসি? ইনডিড শি ইজ। কেন হবে না? দেখেন, তিনি দুইটা পুরস্কারই বা সম্মাননা এই ডেমোক্রেসির উপরে পেয়েছে। গণতন্ত্রের যে মা তাকে বলা হয়, এটার কারণ হচ্ছে সেটা। প্রথম পুরস্কারটা 2011 সালে 24শে মে নিউ জার্সি স্টেট সিনেট, হ্যাঁ, তাকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করেন। ঠিক আছে, মানে গণতন্ত্রের যোদ্ধা যে পুরস্কার, তাকে সেটা প্রদান করা হয়। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন স্টেট সিনেট দ্বারা প্রদান করা কোন বিদেশিকে সর্বপ্রথম এই সম্মাননা।
এর আগে যুক্তরাষ্ট্রের সবাই এই সম্মাননাটা পেয়েছে, তিনি প্রথম কোনো বিদেশি যিনি এই সম্মাননাটা পেয়েছিলেন। ওকে, দ্বিতীয় হ্যাঁ যে সম্মাননাটা তিনি পান সেটা হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি। এই যে দেখেন 2018 সালের 31 জুলাই তাকে মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা প্রদান করে ক্যানাডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। ঠিক আছে, এই পুরস্কারটা অনেকদিন আগের যে সরকার সেটা গ্রহণ করতে দেয়নি। পরে 2022 সালে যখন তিনি অলরেডি অসুস্থ, তখন 2022 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুলশান কার্যালয়ে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই পদকটা আর সার্টিফিকেট মানে সম্মাননা যে সনদটা সেটা প্রকাশ করে জাতীয়তাবাদী দল। ওকে, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ওনার পাঠটা থেকে আমি অন্য পার্টে যাচ্ছি। ঠিক আছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। ওকে, এবার হচ্ছে পরের যে বুলেটিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 26তম বিচারপতি বাংলাদেশের কে। ওকে, বাংলাদেশের 26তম বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। ওকে, 28 ডিসেম্বর 2025-এ তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। 30 ডিসেম্বর আজকে ওনার অভিভাষণ ছিল। ঠিক আছে, সুতরাং 28তম বিচারপতিকে যে জুবায়ের রহমান চৌধুরী, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক, এই যে ওনাকে দেখা যাচ্ছে এখানে। এরপরের যে তথ্যটা আমাদের জন্য জানা প্রয়োজন, মানে সাপ্তাহিক বুলেটিনে অবশ্যই এটা প্রকাশ করা দরকার, সেটা হচ্ছে আইপিসিসি নেতৃত্বে বর্তমানে আছে বাংলাদেশ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, এইখানে যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, এই প্যানেলের বর্তমান সভাপতি বাংলাদেশ। আর সভাপতির দায়িত্ব পালন করবেন মানে চেয়ারটা গ্রহণ করবেন অধ্যাপক এম এ হান্নান। এই যে লেখা আছে জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসির সপ্তম মূল্যায়ন প্রতিবেদনের নেতৃত্বের দায়িত্ব তিনি পেয়েছেন। ওকে, তিনি 2025 থেকে 2029 মেয়াদে 4 বছরের জন্য এই পদে অভিষ্ট থাকবেন। ঠিক আছে, আর তিনি বর্তমানে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ প্রফেসর হিসেবে কর্মরত আছেন। এই যে পাশে তাকে দেখা যাচ্ছে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নিউজ। এখন বাংলাদেশ বিষয়াবলী ছোট ছোট কয়েকটা তথ্য আমরা জেনে নিব। ঠিক আছে, সাপ্তাহিক সাম্প্রতিক ডাইজেস্ট, আপনারা তো অনেকেই জেনেসিস বিসিএস ডেইলি সাম্প্রতিক ডাইজেস্ট দেখেছেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। এটা হচ্ছে সাম্প্রতিকের সাপ্তাহিকের গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য। ভুটান থেকে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করার ট্রানজিটের প্রথম পরীক্ষামূলক ট্রায়াল রান শুরু হয়েছে 22 নভেম্বর 2025। হ্যাঁ, নভেম্বরের ঘটনা হলো এটা এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভুটান এটা ট্রায়াল শুরু করেছিল তখন, আর কয়েকদিন আগে এইখান থেকে ট্রান্সশিপমেন্টের যত রকম পণ্য এটা খালাস হওয়া শুরু হয়েছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। দেন 2025 সালের অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়, এটা প্রশ্নটা আপনারা বিসিএস হোক, প্রাইমারি হোক, বা যে কোনো ব্যাংক আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেই পরীক্ষায় দেন পাবেন। 2025 সাল অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামটা ছিল মোন্থা। নামটা অবশ্যই আপনারা শুনেছেন, মোন্থা। এটা হচ্ছে থাই ভাষার একটা শব্দ যেটার অর্থ হচ্ছে সুগন্ধি। এইরকম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয়, এটা একটা কমিটির মতো করে প্রতিবার এক একটা ভাষার শব্দ ব্যবহার করা হয়। ফণী কখনো থাকে, কখনো সিডর থাকে, দ্বিবেহী ভাষার, থাইল্যান্ডের, এইরকম এক একটা ভাষা হয়। এবারটার নাম ছিল মোন্থা, যেটার অর্থ সুগন্ধি। ওকে, এবার যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বিচারপতি, যুক্তরাষ্ট্রের প্রথম কোন বাংলাদেশি প্রধানমন্ত্রী হচ্ছে নিউ ইয়র্কের স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাইদ। সোমা এস সাইদ হচ্ছে নিউ ইয়র্কের কোন স্টেটের প্রথম কোন বাংলাদেশি বিচারপতি। ওকে, এবার জুলাই সনদ বাস্তবায়ন। ওকে, 5 আগস্ট 2025 সালে, 1 বছর মানে ফ্যাসিস্ট সরকার পতনের 1 বছর পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জুলাই সনদ প্রকাশ করলো, এরপরে সেটা আদেশ আকারে বা একটা অর্ডার আকারে, অধ্যাদেশ আকারে জারি হয় 13 নভেম্বর 2025। তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভালো করে রাখবেন যে এই তারিখে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছিল। বিভিন্ন পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আসবে। এবার একটু জিআই পণ্যে চলে আসি। বাংলাদেশি বিষয়বইতে জিআই পণ্য সবসময় গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতেই আসে। এখন 62তম জিআই পণ্যে আমরা আছি। ঠিক আছে, আর 62তম জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। ওকে, গাজীপুরের কালীগঞ্জের যে তোয়ালেটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের 62তম জিআই পণ্য। জিআই পণ্য একটা ট্রিক আপনাদের শিখিয়ে দিই, এটা হচ্ছে রিসেন্ট যে জিআই পণ্য থাকে, মনে করেন 60, 61, 62, এই তিনটা একটু জানবেন। আর প্রথমের দিকে যে জামদানি শাড়ি পেয়েছিল না জিআই, তখন থেকে প্রথম 2-3টা একটু আপনারা ভালো মতো জেনে নিবেন।
এবার ডিসেম্বর 2025 সাল পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 56টি। ওকে, সর্বশেষ রাজনৈতিক দল একসঙ্গে দুই তিনটা হয়েছিল, এর মধ্যে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপিও আছে। ওকে, এবার বর্তমানে চা বাগানের সংখ্যা তো খুবই গুরুত্বপূর্ণ। 171টি চা বাগান বর্তমানে বাংলাদেশে আছে। এটা হচ্ছে চা বোর্ড দ্বারা স্বীকৃত চা বাগানের সংখ্যা কতটি? 171টি। আর সর্বশেষ চা বাগানের নামটা খুব সুন্দর একটা নাম, শফিক চা বাগান, সেটা হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত। পঞ্চগড়ে কোন জায়গাতে? অমরপুর ধাক্কামারা, হ্যাঁ, অমরপুর ইউনিয়ন ধাক্কামারা উপজেলাতে। ঠিক আছে, এই যে দেখেন চা বাগানের সনদ যে আমাদের চা বোর্ড দেয়, এই যে সনদটা এখানে, এই যে দেখেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় চা বোন মানে একদম তাদের ইতে, হ্যাঁ, অফিসিয়াল সনদে, অফিস আদেশের মাধ্যমে দেখেন এই চা বাগান হিসেবে সাময়িক নিবন্ধন লেখা আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু শিওর না। শফিক চা বাগান, হ্যাঁ, অমরপুর ধাক্কামারা পঞ্চগড়, এটা কততম? 171তম। বর্তমানে 171টি চা বাগান আছে। ওকে, একটু তাহলে একটু বলি না, গ্যাস ক্ষেত্র কয়টা আছে? বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে 29টি। ওকে, স্বীকৃত গ্যাস ক্ষেত্র যেটা আমাদের অর্থনৈতিক সমীক্ষাতেও জায়গা আছে, কিন্তু 30তম গ্যাস ক্ষেত্র, হ্যাঁ, এটা গত বছর আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন অর্থনৈতিক সমীক্ষাতে ভাবে উল্লেখিত হয়নি। সেটা হচ্ছে জামালপুরের তাত্তাপাড়া গ্যাস ক্ষেত্রটা। ওকে, এভাবে এই সংখ্যাগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, এই জন্যই আমাদের সাম্প্রতিক বুলেটিনের আয়োজন আপনাদের জন্য। এবার চলে যাই আন্তর্জাতিক বিষয়াবলিতে। ওকে, এই যে দেখুন ইন্টারন্যাশনাল শুরু হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বিষয়াবলী। প্রথম যেই তথ্যটা একটু ভালো মতো আমাদের জানতে হবে ইন ডিটেল, সেটা হচ্ছে বুকার পুরস্কার 2025। ওকে, বিজয়ী লেখকের নাম হচ্ছে হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সালাই। ওকে, ডেভিড সালাই 2025 সালে তার ফ্লেশ বইয়ের জন্য, হ্যাঁ, বুকার পুরস্কার লাভ করে। ওকে, ফ্লেশ, ঠিক আছে। এইখানে বুকার পুরস্কার আর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের পার্থক্যটা ছোটভাবে বলে দিই। বুকার পুরস্কারটা হচ্ছে এখানে আপনাকে অবশ্যই ব্রিটিশ বংশোদ্ভূত হতে হবে। দেখেন উনি কিন্তু হাঙ্গেরীয়, হ্যাঁ, মানে হাঙ্গেরি বংশোদ্ভূত, ব্রিটিশ, বর্তমানে উনি ইংল্যান্ডে অবস্থান করে। ঠিক আছে, ব্রিটিশ নাগরিকত্ব আছে, হ্যাঁ, হাঙ্গেরি বংশোদ্ভূত হোক, আমিও পেতে পারি যদি আমি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নিই, হ্যাঁ, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, ঠিক আছে, এরকম ভাবে নেওয়া সম্ভব। কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হই তাহলে আমি বুকার পুরস্কারটা পাবো না, তখন আমাকে ইন্টারন্যাশনাল বুকার যেটা, সেখানে হয়তো মনোনয়ন দিতে পারে আমার ভালো লেখার জন্য। ওকে, এইটা হচ্ছে পার্থক্য। পুরস্কারের অর্থ 50,000 পাউন্ড, একটু ইটস এ ভেরি বিগ অ্যামাউন্ট। ওকে, তার চূড়ান্ত তালিকায় যারা স্থান পায় তাদের প্রত্যেকজনকে 2500 পাউন্ড করে দেওয়া হয়। প্রবর্তন বুকার পুরস্কার যাত্রা শুরু হয় 1969 সালে। যখনই কোনো পুরস্কার নিয়ে পড়বেন আপনারা অবশ্যই সেই পুরস্কারটা কবে থেকে যাত্রা শুরু করে এই জিনিসটা তথ্যটা আপনার জানতে হবে। বুকার পুরস্কার যাত্রা শুরু করে কবে? 1969 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্যাটস ইট। এবার আমরা যে ছোট ছোট তথ্যে চলে যাই, মানে আমাদের সাপ্তাহিক সাম্প্রতিক ডাইজেস্টে অন ইন্টারন্যাশনাল পার্ট। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। ওকে, উনি এখন ওনার চেয়ার হোল্ড করলো এই সপ্তাহে, হ্যাঁ, এখন উনি ওনার অফিস করা শুরু করতে, তাই চিন্তা করলাম এই সপ্তাহে এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। জোহরান মামদানি আমরা কি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পেয়েছি। ট্রাম্পের সঙ্গে একেবারে সাপিনীয় সম্পর্ক ছিল, পরে ট্রাম্পও, হ্যাঁ, এখন বলতেছে না ইউ উইল বি এ ভেরি গুড মেয়র। কয়েকদিন আগে আমরা তো একটা পডকাস্ট দেখলাম ওনাদের দুইজনের। এবার COP30 সম্পর্কে একটু বলি। COP30 সম্পর্কে ডিটেইলে আমরা আরেকদিন লাইভ, হ্যাঁ, সেশন করব একটা, বা আমাদের একটা রিসার্চ, আজকে একটু শুনেন। COP30 আয়োজন করা হয়েছিল 10 থেকে 21 নভেম্বর 2025 সালে ব্রাজিলের বেলেম ডি পেরো, হ্যাঁ, এই জায়গাটাতে। ওকে, এখানে 26টি মোট, হ্যাঁ, দফা আলোচিত হয়, 29টি সিদ্ধান্ত ছিল এই কপে। ওকে, তারপরে হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, এটা বাড়ানো নিয়ে অনেক নেগোসিয়েশন হয়েছে। তারপর হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, এটা ব্যবহার হতে উন্নত বিশ্বের সঙ্গে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর একটা রিবেট হয়েছে, এখানে তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এই জিনিস নিয়ে COP30 শেষ হলো। এখন COP30 আলোচনা করতে গেলে একটু COP31 সম্পর্কেও বলতে হয়। হ্যাঁ, এখানে নিচে পড়ে গিয়েছে COP31 জলবায়ু যে সম্মেলন, হ্যাঁ, ঠিক আছে, ইউনাইটেড নেশনস ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসি, ঠিক আছে, যে এটা জলবায়ু সম্মেলনটা, সেটা আবার আয়োজন করবে তুরস্ক। ঠিক আছে, COP31 এর প্রথমে আয়োজন করার কথা ছিল অস্ট্রেলিয়ার এডিলেডে হওয়ার কথা ছিল। তুরস্ক অনেক রিকোয়েস্ট করে অনেক কিছু বুঝিয়ে তাদের দেশে এটা ট্রান্সফার করে নিয়েছে। তো COP30 আয়োজন হয়েছে ব্রাজিলে। ওকে, আর COP31 2026 সালে অনুষ্ঠিত হবে তুরস্কে। ওকে, এই দুটা মনে রাখবেন। এবার ট্রাম্প অক্টোবরে যে মালয়েশিয়া সফর করেছিল, এটা আবার এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে ট্রাম্প এখানে মালয়েশিয়া সফর করে আসিয়ানের যে সম্প্রসারণ, পূর্ব তিমুর যে 11তম
আপনার রাষ্ট্র হিসেবে আসিয়ানে জয়েন করুন। এরপরে আরো সম্প্রসারণের জন্য কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে। সুতরাং এই তথ্যটা এখন গুরুত্বপূর্ণ। 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি মালয়েশিয়া সফর করে আসেন। হ্যাঁ, কখন মালয়েশিয়া সফর করতে গিয়েছিল? 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। আর বর্তমানে বিশ্বের শীর্ষ মেগা সিটি যে শহরটা, সেটা হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। হ্যাঁ, বর্তমানে শীর্ষ মেগা সিটি। এখন মেগা সিটি জিনিসটা কি? 10 মিলিয়ন বা 1 কোটি জনসংখ্যা যদি কোনো একটা শহরে থাকে, সেই শহরকে মেগা সিটি বলা হয়। আবার বলছি, 10 মিলিয়ন বা 1 কোটি, হ্যাঁ, বেশি জনসংখ্যা, ঠিক আছে। এইখানে অবস্থানের দিক দিয়ে ঢাকা বিশ্বের দ্বিতীয় মেগা সিটি, মানে ইন্দোনেশিয়া থেকে জনসংখ্যা একটু কম আছে ঢাকাতে। ওকে, বিদেশের মাটিতে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি তাজিকিস্তানের, হ্যাঁ, আইনি বিমান ঘাঁটি, ঠিক আছে। ভারত এত কথা বলে না, এত ক্ষমতার মতো, দেখেন মাত্র একটা বিমান ঘাঁটি আছে, ঠিক আছে, তাজিকিস্তানের আইনিতে। ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে রাকেফেত। ওকে, এই গোপন কারাগারটা কোথায় অবস্থিত জানেন? ইসরায়েলে। কয়েকদিন আগে একটা প্রশ্ন এসেছিল একটা পরীক্ষাতে, যে রাকেফেত গোপন কারাগারটা কোথায় অবস্থিত। ইসরায়েল ছিল অপশনে, যুক্তরাষ্ট্র ছিল, হ্যাঁ, দেন হচ্ছে ফ্রান্স ছিল, যুক্তরাজ্য ছিল, উত্তর কি? ইসরায়েল। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কয়েকদিন আগে রাকেফেত কারাগারে, ঠিক আছে, একটা ডকুমেন্টারি প্রকাশ পায়, যেখানে যে আমাদের ফিলিস্তিনের যে নিরীহ মুসলমানদের প্রতি অত্যাচারের চিত্র প্রকাশ হয়, এই সপ্তাহে প্রকাশ পেয়েছে। সুতরাং এটা এই সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ তথ্য। দেন বিশ্বের সর্বাধুনিক বিমানবাহী নরতরী হচ্ছে চীনের ফুজিয়ান। এখন হচ্ছে বিশ্বের সর্বাধুনিক, মানে একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে চীনের যে ফুজিয়ান বিমান ঘাঁটিটা, সেটা তৈরি হয়েছে। সর্বাধুনিক আর বৃহত্তম দিক দিয়েও এটা বিশ্বে আপাতত দ্বিতীয় পর্যায়ে আছে। হচ্ছে বিমানবাহী রণতরী একটাই বড় আছে, হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওকে, বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। এই মিশরের প্রত্নতাত্ত্বিক জাদুঘরটাতে, হ্যাঁ, ওই মিশরের যে মমিগুলা, অনেকগুলোই ভালো ভালো মমি, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস এখানে আপনার আহ ট্রান্সফার করে দিচ্ছে, কারণ হচ্ছে সিকিউরিটি কনসার্নে। বর্তমানে যে এই জাদুঘরগুলো আছে, সেখানে কিন্তু হাইলি সিকিউরড না, এই কথা বলে অনেকগুলা ভালো ভালো গুরুত্বপূর্ণ মমি, ঠিক আছে, এখানে আপনার ট্রান্সফার করে দিয়েছে মিশরীয় সরকার। প্রথমবারের মতো ধূমপানে প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা চালু করেছে মালদ্বীপ। ওকে, প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা বলতে হচ্ছে এটা হচ্ছে শুধু 1-2 দিনের জন্য না, এটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম এখানে ধূমপান নিষিদ্ধ থাকবে, এরকম। এর আগে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রটি প্রথমবারের মতো ধূমপানে নিষেধাজ্ঞা জারি করে, এটা হচ্ছে ভুটান। ওকে, দেন হচ্ছে জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর তথ্য মতে মাথাপিছু চাল গ্রহণের শীর্ষ দেশ হচ্ছে মায়ানমার। হ্যাঁ, সবচেয়ে বেশি চাল, হ্যাঁ, তারা মানে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এবার গণভোটের সূচনা হয়েছিল কোথায়? ফ্রান্সে। ওকে, আহ মন্টা নেগ্রো, হ্যাঁ, মন্টেনেগ্রো প্লেবিসিট। ওকে, মন্টেনেগ্রো কনস্টিটিউশনাল প্লেবিসিট, হ্যাঁ, এটা ছিল বিশ্বের প্রথম গণভোট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, 1793 সালে এই গণভোটটা অনুষ্ঠিত হয়েছিল। ওকে, এবার আহ, শেষ আজকের মতো আমাদের সাম্প্রতিক বুলেটিনটা, এটা আপনাদের জন্য একটা চমৎকার খবর দিয়ে আজকে শেষ করছি এই আমাদের সাম্প্রতিকটা। সেটা হচ্ছে কি, নববর্ষ উপলক্ষে পুরো পুরো মাস জুড়ে জেনেসিস বিসিএস আপনাদেরকে যে কোনো কোর্সে দিচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। আপনারা আমাদের অনলাইন অফলাইন সেই কোর্সে এনরোল হন, এক্সাম ব্যাচ হোক, রেগুলার ব্যাচ, দেন 51তম বিসিএস কম্বাইন্ড ব্যাচ, 50তম বিসিএস ক্র্যাশ ব্যাচ, হ্যাঁ, প্রাইমারি এনটিআরসি, অ্যাট এনি ব্যাচ আপনারা ফ্ল্যাট 40% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এই ডিসকাউন্টের জন্য আপনারা আমাদের জিএনএসএস এর হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সেন্টারে এসে সরাসরি কথা বলতে পারেন, ঠিক আছে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতি সপ্তাহে সোমবার সন্ধ্যা 7টায় আপনাদের এইরকম সাপ্তাহিক সাম্প্রতিক বুলেটিনটা থাকবে, যেখানে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি ফারদিন শাহরিয়ার শুভ আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।